নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দেবেন, যাতে এই চ্যানেলে আসা সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো এবার আসি আমরা আমাদের আসল টপিকে। আজকে এসএসসির যে মামলাটা ছিল, সবাই জানে সবচেয়ে ভাইটাল একটা মামলা ছিল আজকে। তো এই মামলায় আজকে কোর্টে যথেষ্ট হিটেড আর্গুমেন্ট হয়েছে। কোর্টে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় যথেষ্ট ভালো, টু দ্য পয়েন্ট এবং ফুল বেসে কথা বলেছেন। এই প্রথম হয়তো ওনার তর্ক আমার খুবই ভালো লাগলো। তো তর্ক শুরুই হয় ওনার সুপ্রিম কোর্টের আদেশ ওয়াইজ, যে সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় বলেছে কিভাবে নিয়োগ করতে হবে, তার রুলস কি আছে। তিনি এটাও বলেন যে 2016 সালের যে ভ্যাকান্সি ছিল, নিয়ম বলছে সেই 2016 সালের ভ্যাকান্সি ওয়াইজ নিয়োগটা করতে হবে, নতুন কোনো ভ্যাকান্সি অ্যাড করা যাবে না। কিন্তু তখন মহামান্য বিচারপতি মহাশয় বলেন যে তার মানে যদি নতুন কোনো সিলেকশনের জন্য ভ্যাকান্সি ক্রিয়েট হয়, কারণ 2016 সাল থেকে 2025 সাল অনেকটা গ্যাপ, তাহলে নতুন যদি কোনো ভ্যাকান্সি ক্রিয়েট হয় তাহলে আপনি কি বলতে চাইছেন যে এই সিটটাকে কি অ্যাড করা যাবে না? বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় বলেন, কেমন করে এসএসসি আগের নিয়মকে ব্রেক করে নতুন করে আবার সিট এর মধ্যে শো করতে পারে। এছাড়াও আরও প্রশ্ন তোলা হয় যে কোয়ালিফিকেশন যে মার্কস 2025-এর নিয়োগে মিনিমাম রাখা হয়েছে 50%, যেখানে 45% মিনিমাম ছিল 2016-র নিয়োগ প্রক্রিয়াতে। তাহলে এরকম একটা চেঞ্জেস কেন আনা হয়েছে? এটা তো ইলিগাল। প্লাস এটাও বলা হয় যে এজ রিল্যাক্সেশন, যেটা একটা বড় মামলা ছিল আজকে, যে 2016-তে যাদের পরীক্ষা দিয়েছিল যারা, তখন নিয়ম ওয়াইজ এরকম ছিল যে 1 জানুয়ারি 2016 ওয়াইজ তাদেরকে ম্যাক্সিমাম 40 বছর বয়স হতে হবে, এবং 2025-এ যেটা হচ্ছে পরীক্ষা আমাদের, সেখানে নিয়ম বলা আছে যে 1 জানুয়ারি 2025-এ তাকে 40 বছর বয়স হতে হবে। তার মানে একটা বড় 9 বছরের গ্যাপ। তাহলে এই বড় 9 বছরের গ্যাপে অনেকেই ইনএলিজিবল হয়ে গেছে, তাহলে এদেরকে এজ রিল্যাক্সেশন অবশ্যই দেওয়া হোক। আচ্ছা, এরপরে মিস্টার সুবীর সান্যাল মহাশয় উনি একটা ভালো কেস দেখান, নীলমাধব দাসের কেস, যার জাজমেন্ট উনি মহামান্য বিচারপতিকে শো করেন। তিনি দেখান যে 2005 এবং 2006-এ দুটো পরীক্ষা হয়েছিল, যেটাকে 2009-এ নাল অ্যান্ড ভয়েড করা হয় এবং এর এগেনস্টে হাইকোর্টে কেস করা হয়েছিল। তো 2005 এবং 2006-এ দুটো কেসে আলাদা আলাদা সিট ছিল, আলাদা আলাদা সমস্ত ভ্যাকান্সিস ছিল, ক্যান্ডিডেটদের কাউন্টিং আলাদা ছিল। তো এইভাবে 2009-এ এক্সামটি নেওয়া হয়, তখন হচ্ছে দুটোকে আলাদা আলাদা করেই কোর্ট নিয়োগ করতে বলেছিল। তখনও কিন্তু একই রকম ঘটনা ছিল, তখন 2005 এবং 2006-এর ভ্যাকান্সিকে কিন্তু তারা একসঙ্গে কাপ করতে পারেনি। তো এই পয়েন্টের উপর বেস করে এখানেও বলা হয় যে 2016 এবং 2025-এ যে এসএসসি হচ্ছে তাদের ভ্যাকান্সিকে এক জায়গাতে আনা যাবে না। এখন বিচারপতি মহাশয় এই সম্পূর্ণ ব্যাপারগুলোকে এক জায়গায় সাবমিট করে নিলেন। মানে যারা বিপরীত পক্ষ, কেস পিটিশনার, তাদের বক্তব্য হচ্ছে এজ রিল্যাক্সেশন এটা দিতে হবে, এক্সাম যে সেপারেট করতে হবে এটা নিয়ে একটা ওনারা যুক্তি করলেন যে আলাদা আলাদা পরীক্ষা নিতে হবে। এছাড়াও মিনিমাম যে কোয়ালিফিকেশন 50% আর 45%-এর যে ডিফারেন্স, এইটা ক্লিয়ার করতে হবে। এটা ছিল যারা পিটিশনার তাদের বক্তব্য। এরপরেই সরকারি পক্ষ থেকে, মানে এসএসসির পক্ষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয় বলা শুরু করেন। ওনার কথা অনুযায়ী এজ রিল্যাক্সেশন অবশ্যই দেওয়া আছে, কিন্তু যারা টেন্টেড ক্যান্ডিডেট এবং যারা আনসাকসেসফুল ক্যান্ডিডেট ছিল 2016 সালের পরীক্ষাতে, তাদের জন্য কোনো রকম এজ রিল্যাক্সেশন দেওয়া হয়নি। রিজন, 2016 সালে যারা আনসাকসেসফুল ক্যান্ডিডেট ছিল, আমরা তো আর জানি না যে তাদের মধ্যে কতজন টেন্টেড ছিল বা কতজন টেন্টেড ছিল না। এই কারণে তাদেরকেও এজ রিল্যাক্সেশন থেকে বার করা আছে। এছাড়াও তিনি জানান যে সুপ্রিম কোর্ট যে টাইম বেঁধে দিয়েছে, মানে 31 ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে, সেই টাইম শিডিউলটাকেও কিন্তু কোনোভাবেই ট্যাম্পার করা যাবে না। ওনার এই কথাতে কিন্তু বিচারপতি মহাশয়ও একমত হয়েছে। উনিও বলেন যে হ্যাঁ,
আমরা কিন্তু কোনোভাবেই সেই টাইম শিডিউলটাকে টিঙ্কার করতে পারবো না। এছাড়াও সরকারি পক্ষ থেকে অনেকবার চেষ্টা করা হয় যাতে যারা টেন্টেড ক্যান্ডিডেট আছে যাতে তারাও পরীক্ষায় বসতে পারে এবং এজ রিল্যাক্সেশন তারাও পায়। কারণ কিন্তু মাননীয় বিচারপতি মহাশয় এখানে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে যারা টেন্টেড ক্যান্ডিডেট আছে তারা পরীক্ষায় বসতে পারবে না, তাদেরকে চিহ্নিত করতে বলেন কমিশনকে, কারা কারা আছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে যেন এই সিলেকশন প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়, এটা যেন কমিশন নিশ্চিত করে। বাকি তিনি আর কোনো রুলের কোনো চেঞ্জ করেননি। পরীক্ষা সবাই দিতে পারছে, নতুন হোক পুরাতন হোক প্রত্যেকে পরীক্ষা দিতে পারবে। এজ রিল্যাক্সেশন নিয়ে তেমন কোনো কথা হয়নি, না কাট অফ মার্কস নিয়ে কোনো কথা হয়েছে, নাকি মিনিমাম কোয়ালিফিকেশান নিয়ে কোনো কথা উনি বলেছেন। শুধু এইটুকু আজকের ডিসিশন উনি দিয়েছেন যে যারা অযোগ্য তাদেরকে চিহ্নিত করে তাদেরকে এই সিলেকশন প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে। এইটুকুই আজকের কোর্ট কেসের ম্যাটার। তো এবার যেটা ব্যাপারটা আসে যে চিহ্নিত করে বাদ দেওয়ার কথা তো সুপ্রিম কোর্টও অনেকবার বলেছেন, তো তখন তো পর্ষদ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিল যে সেটা সম্ভব নয়, ওএমআর পুড়ে গেছে, এই হয়ে গেছে, ওই হয়ে গেছে। তো বেসিক্যালি তার মানে চিহ্নিত করা সম্ভব নয়, আর চিহ্নিত করা সম্ভব নয় বলেই কিন্তু এই সম্পূর্ণ প্যানেলটা ক্যান্সেল হয়েছে। আজকে যে এতজন ছেলেপেলে রাস্তায় বসে আছে, আন্দোলন করছে, এতজনের চাকরি গেছে, ঘর সংসার শেষ হয়েছে, এর পেছনে কিন্তু কমিশনের চিহ্নিত করতে না পারাটাই কারণ। তাহলে কমিশন যদি টেন্টেড ক্যান্ডিডেটদের চিহ্নিত করতে নাই পেরে থাকে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে, তাহলে কেমন করে হাইকোর্টের অর্ডার ওয়াইজ তাদেরকে চিহ্নিত করে নতুন এসএসসি থেকে বাদ দিবে, এখন সেটাই কিন্তু দেখা। যাই হোক, তো আজকে এই পর্যন্তই। আগামী কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলে আমি জানিয়ে দেব। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর শেষবারের মতো আরেকবার বলছি, যারা চ্যানেলটিকে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন। ধন্যবাদ।